বহুল প্রতীক্ষার পরে সানি দেওল ও অক্ষয় খান্না অভিনীত ইক্কা মুভিটা চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমাটা শুরু হয় মুম্বাই শহর থেকে। রাত 10টার মতো বাজে। এখানে একটা ক্লাবের সিন দেখানো হয়। সেখানে সবাই খুবই এনজয় করছিল। এখানে দেখা যায় সরিমান গড় ও সোমা মিত্তালকে। এরা দুজনে একসাথে বসে লাল পানি খেয়ে এনজয় করছিল। ওদের দুজনকে দেখে এমনটা মনে হচ্ছিল যে ওরা একে অপরের সাথে খুবই কমফোর্টেবল। 1-1.5 ঘন্টা এখানে এনজয় করার পরে সরিয়া সোমাকে নিয়ে চলে যাচ্ছিল। ওরা দুজনে অনেক লাল পানি খেয়েছিল। যেতে যেতে ওদের কারটা একটা জায়গাতে এসে থেমে যায়। সেখানেই ছিল একটা চাওয়ালা। ওখানে ওদের কারটাকে থামা অবস্থাতে দেখে সে তাড়াতাড়ি করে যায় কারটার পাশে চা নিয়ে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে একদম হতভম্ব হয়ে গিয়েছিল, কারণ সোমার লাশটা সেই গাড়ি থেকে ফেলে দেওয়া হয়। রক্তে একদম মেঘেছিল সে, আর কারটা সেখান থেকে অনেক তাড়াতাড়ি চলে যায়। সিনটা শিফট হয়। অবন্তিকা নামের একজনকে দেখানো হয়। ওর মেয়ে এখানে সুইমিং কম্পিটিশন করছে। মায়েরা আসলে অনেক ভালো একজন সুইমার, সবসময় সে প্রথম হতো। অন্যদিকে অর্জুন মেহরা নামের আরও একজন বড় উকিলকে দেখানো হয়। সবাই ওকে ইক্কা নামেই চিনত। আজ পর্যন্ত সে একটা কেসও হারেনি। ইনার আরেকটা গুণ হলো জাজের সিদ্ধান্ত যখন দিবে তার 5 মিনিট আগে নিজের ফাইনাল চাল চালতো সে। তখন পুরো কেসটাই একদম উল্টে পাল্টে যেত। অর্জুন সবসময়ই এমনটাই করতো, আর এরই জন্যই তাকে ইক্কা বলা হতো। এখানে একটা সুইমিং কম্পিটিশন হচ্ছিল। সেখানে সামাইরা ছিল সবার আগে। তবে হঠাৎ করেই দেখা যায় ওর নাক দিয়ে ব্লিডিং হতে শুরু করে। সুইমিং পুলের ওই টুক্কার পানি একদম পুরো রক্তের লাল হয়ে যায়। এই ব্যাপারটাতে সবাই তো হতবাক হয়ে গিয়েছিল। সামাইরা সেই জায়গাতে একদম থমকে গিয়েছিল। এরপরে সবাই মিলে সামাইরাকে তুলে নিয়ে যাচ্ছিল। এই ব্যাপারটা দেখে অনেকে ঘাবড়ে গিয়েছিল অবন্তিকা। তার পরপরই সে তার স্বামী অর্জুনকে কল লাগায় আর সব কিছু খুলে বলে। এই কথাটা শোনার সাথে সাথেই সেখানে চলে আসে অর্জুন। দেখতে পায় পুরোপুরি ঠিক হয়ে গেছে এখন তার মেয়ে। মাঝে মধ্যে অবশ্য ওর এমন সমস্যা হতো। কিছুক্ষণের মধ্যেই সেখানে একজন নার্স চলে আসে। এসেই তিনি বলতে থাকেন ওর ডিসচার্জ পেপার হয়ে গেছে, তার মানে এখন সে বাড়িতে যেতে পারবে। এখান থেকে চলে যাওয়ার আগে অবন্তিকা এবং অর্জুন যায় ডাক্তারের কাছে এবং জিজ্ঞাসা করে এগুলো কি হচ্ছে। ডাক্তার তখন বলে আমাদের কিছু টেস্ট করতে হবে, তাহলে আমরা সব কিছু বলতে পারবো। ওকে নিয়ে অবশ্য আমার হালকা পাতলা কিছু ডাউট হচ্ছে, এর জন্য আমি শেয়ার হতে পারবো তখনই যখন টেস্টগুলো করা হবে। তখন ওর সাথে যে আসলে কি হচ্ছে সেটাও আমি বুঝতে পারবো। এই কথাগুলো শোনার পরে অর্জুন এবং অবন্তিকা কিছুক্ষণের জন্য তো একদম লেগে গিয়েছিল। তারপরই ওরা আবার বুঝতে পারে যে এটা হয়তোবা বড় কোনো ব্যাপার নয়। ডাক্তার এমনিতেই ওদেরকে ভয় দেখানোর চেষ্টা করছিল। এরপর ওরা তাদের বাড়িতে যেতে থাকে ওদের গাড়ি চড়ে। রাস্তার মধ্যেই অর্জুনের সেক্রেটারির ফোন আসে এবং জানায় কেউ একজন আপনার সাথে কথা বলতে চাইছে। কিন্তু অর্জুন তখন বলে এখন আমার ফ্যামিলি টাইম চলছে, এর জন্য আমি কোনো কথাই বলতে পারবো না। আমি ওর সাথে কালকে কথা বলে নিব। অর্জুন যখন বাড়িতে গিয়ে পৌঁছে তখন সে টিভিতে একটা নিউজ দেখতে পায় সূর্যা এবং সোমার। জানা যায় এখনও মারা যায়নি সোমা, আর সূর্যার ওপরে ওকে মারার চেষ্টা করার কেসটা লাগানো হয়েছে। হাসপাতালে অনেক বাজে অবস্থায় পড়েছিল সোমা। ওর মা সবসময় ওর মেয়ের খেয়াল রাখছিল। এখানে পাবলিক প্রসিকিউটর হবে গোপাল নামের একজন, যে সূর্যার বিরুদ্ধে কেসটা লড়বে। এখানে দেখা যায় সূর্যার বাবা অর্জুনকে তার কাছে ডাকে। তিনি আসলে অনেক বড় মাপের একজন পলিটিশিয়ান। তার ছেলের নামে যদি সব চার্জ লাগে তাহলে কেসটা অনেক খারাপ হয়ে যেতে পারে। তার নামও হয়তোবা নষ্ট হবে। সামনে মাসে ইলেকশন, এর জন্য এই কেসটা যত তাড়াতাড়ি সম্ভব শেষ করতে হবে। এর জন্য তিনি সবচেয়ে কাবিল উকিল মনে করেন অর্জুনকেই। এখানে আরও জানা যায় ওনার যত সব কেস আছে সবগুলো অর্জুনের ফার্মেই দেখাশোনা করত। সে খুব ভালোভাবেই বুঝতে পারছিল যে তার ছেলেকে যদি কেউ নির্দেশ প্রমাণ করতে পারে তাহলে সেটা হবে অর্জুন। কিছুক্ষণের মধ্যেই সেখানে এসে পৌঁছে সূর্যা। ওকে দেখেই বোঝা যাচ্ছিল সে খুব অ্যাটিটিউডওয়ালা একজন মানুষ। এমনকি সে কারোর সঙ্গে ঠিকঠাকভাবে কথা পর্যন্ত বলতো না। সে অর্জুনের সাথেও ঠিকঠাকভাবে কথা বলে না। এর জন্য অর্জুন সাফ সাফ জানিয়ে দেয় এই কেসটা আমি লড়তে পারবো না। তখন সূর্যার বাবা বলে যদি তুমি এই কেসটা নাই লড়তে চাইতে তাহলে আমাকে ফোনে বলে দিলেই তো পারতে। তবে অর্জুন জানায় আপনাদের মুখের ওপর আমি কথাটা বলতে চাইছিলাম, এর জন্য আমি এসেছি। তখন বাবা জিজ্ঞেস করে কত টাকা লাগবে তোমার, তাহলে তুমি এই কেসটা লড়বে? এই কথাটা শুনে অর্জুন বলে ওঠে ওইটা তো তাহলে মিরাকেল হয়ে যাবে যে আমি এই কেসটা লড়ব। তখন জানা যায় আসলে সূর্যা আগে অর্জুনের ফার্মেই ওকালতি করত।
কিন্তু ওর অ্যাটিটিউড এবং ওর ব্যবহারের জন্য ওকে বাদ দিয়ে দিয়েছিল অর্জুন, কারণ সুরিয়া ছিল অনেক খারাপ প্রকৃতির একজন মানুষ। এই কথা তো প্রায় সবাই জানতো যে সুরিয়া কোনো ভালো মানুষ নয়। কিছুক্ষণের মধ্যেই জানা যায় যে পাবলিক প্রসিকিউটরটা ছিল উনি মারা গেছেন ওনার হার্টের প্রবলেমের জন্য। ঠিক এ কারণেই অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর মধুরা ব্যানার্জি পেয়ে যায় এই কেসটা। সে প্রথম থেকেই চাইতো বড় কোনো একটা কেস পেতে। অন্যদিকে দেখা যায় অবন্তিকা এবং অর্জুন চলে আসে ডাক্তারের কাছে। তখন ডক্টর জানায় সামাইরার ক্যান্সার হয়েছে। এই কথাটা শুনে অবন্তিকা এবং অর্জুন দুজনেই হতভম্ব হয়ে গিয়েছিল। ওদের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গিয়েছিল। তখন অবশ্য ওনাদেরকে ডাক্তার আবার বলে ঘাবড়ানোর মতো কিছু হয়নি, কারণ এখন সব কিছুরই তো চিকিৎসা পসিবল। এখন একটা উপায় অবশ্য আছে, সামাইরাকে একটা সার্জারি করাতে হবে। সেটাতে বাবা মা যার সঙ্গে বোন ম্যারোটা ম্যাচ করবে সেখান থেকে স্ট্যাম্প সেলস নিতে হবে। সাথে ডাক্তার আরও বলে আপনাদের দুজনেরই টেস্ট করানো হয়েছে, কিন্তু মজার ব্যাপার এটাই যে অর্জুন আসলে সামাইরার বায়োলজিক্যাল ফাদার নয়। এজন্য ডোনার খুঁজতে হবে। ডোনার পেয়ে গেলে সাথে সাথেই ট্রান্সপ্ল্যান্টটা করা হবে। রাত্রেবেলাতে ওরা দুজনে একে অপরের সাথে কথা বলছিল। তখন জানা যায় সামাইরার বায়োলজিক্যাল ফাদার আর অন্য কেউ নয়, সুরিয়া। অবন্তিকা এবং সুরিয়া একসাথে কলেজে পড়তো। তখন ওরা একে অপরকে ভালোবাসত। ওই সময়টাতে আবার অর্জুনও অবন্তিকাকে জান প্রাণ দিয়ে ভালোবাসত। কিছুদিন পরেই অবন্তিকা এটা জানতে পারে যে সুরিয়া খুব ভালো মানুষ নয়। ঠিক এ কারণেই অবন্তিকা অর্জুনকে বিয়ে করে নিয়েছিল। সামাইরা যে সুরিয়ার মেয়ে এতে কোনো সমস্যা নেই অর্জুনের, সে শুধু তার মেয়েকে বাঁচাতে চায়। এই জন্য সেদিন বিকেল বেলাতেই অর্জুন চলে আসে সুরিয়ার কাছে দেখা করার জন্য। ওর কাছে গিয়ে এই সকল সত্য কথাগুলো তাকে জানায়। তখন হাসতে হাসতে সুরিয়া বলে চমৎকার, তো তাহলে হয়েই গেল। অর্জুন তখন জানায় তোমার বোন ম্যারো থেকে যদি ক্যাম্প সেলস পাওয়া যায় তাহলে শুধুমাত্র আমার মেয়েটা বেঁচে উঠবে। এই কথাটা শুনে আবার সুরিয়া জানায় আমি কাজটা করতে পারি, তবে তোর একটা কাজ করে দিতে হবে আমারও। আমাকে তোর বাঁচাতে হবে। এই কেসটা জেতা তোর কাছে অনেক সহজ হবে, কারণ আমি আসলে কিছুই করিনি। আমি ইনোসেন্ট। আমি ভুল করতে পারি, কিন্তু এত বড় জঘন্য কাজ আমি করতে পারি না। তবে অর্জুন খুব ভালো করেই সুরিয়া সম্পর্কে জানতো যে সে কী ধরনের মানুষ। এই জন্য সে কোনোভাবেই ওকে বিশ্বাস করতে পারছিল না। তারপরেও অন্য কোনো উপায় না থাকায় ডিলটা অ্যাকসেপ্ট করে নিতে হয় অর্জুনকে। পরদিন সকালবেলাতেই সুরিয়া চলে আসে হাসপাতালে। নিজের ব্লাড টেস্টটা করিয়ে নেয়। ওর বোন ম্যারোর যে স্ট্যাম্প সেলগুলো আছে সেগুলো সামাইরার ভেতরে ট্রান্সফার করা সম্ভব কিনা। কিছুক্ষণের মধ্যেই ওর রিপোর্টটা চলে আসে। রিপোর্ট পজিটিভ। তখন অবন্তিকা অর্জুনকে বলে আমাদের মেয়েকে মনে হয় বাঁচানো সম্ভব হবে, কারণ সুরিয়ার রিপোর্টটা পজিটিভ এসেছে। অন্যদিকে দেখা যায় মধুরা ব্যানার্জিকে। সে এই কেসের পিছনে একদম আঠার মতো লেগেছিল। পরদিন সকালবেলাতেই সুরিয়াকে পুলিশ গ্রেপ্তার করে নেয়। এখন অর্জুনের কাছে শুধু 2 মাস আছে সুরিয়াকে বাঁচানোর জন্য, কারণ যদি সুরিয়া বাঁচে তাহলেই কেবলমাত্র ওর মেয়ে সামাইরা বাঁচবে। এজন্য খুব তাড়াতাড়ি অর্জুন তার ইনভেস্টিগেশন শুরু করে দেয়। সকল ব্যাপার স্যাপার সম্পর্কেই তার জানতে হবে, কারণ এগুলো কেসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মধুরা যেহেতু পাবলিক প্রসিকিউটর ছিল, এই জন্য পুলিশরা ওকে ফুল সাপোর্ট দিচ্ছিল। এরকম করতে করতে সে অনেকগুলো প্রমাণও জোগাড় করে ফেলে। এদিকে দেখা যায় সুরিয়া তো জেলের মধ্যে ছিল, এটা সত্য, কিন্তু ওকে একদম ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হচ্ছিল। ওর কাছে কোনো কিছুরই কোনো কমতি ছিল না। মধুরা ব্যানার্জিও তার ইনভেস্টিগেশন চালিয়ে যাচ্ছিল। ছোট ছোট প্রমাণও সে নজরআন্দাজ করছিল না। এর পরপরই ওর হাতে এমন কিছু জিনিস আসে যেটা দেখে তো একদম হয়রান হয়ে গিয়েছিল সে। ওর কাছে কিছুক্ষণ আগেই একটা ডিএনএ রিপোর্ট এসেছে। সোমার নখ থেকে যে রক্তটা পাওয়া গেছে সেগুলো আসলে সুরিয়ারই। এটা দেখার পরে মধুর মাথায় তো চিন্তা ঘুরপাক খাচ্ছিল। সে বুঝে উঠতে পারছিল না যে কেসটা তো পুরোপুরি একদম ক্রিস্টাল ক্লিয়ার। তাহলে এই কেসটা কেন অর্জুন নিল? এই কেসটা তো কোর্টে কয়েক মিনিটও টিকবে না। কেসটা খুব সহজেই সে জিতে যেতে পারবে। এর পরপরই শুরু হয়ে যায় সেই কেসটার শুনানি। মধুরা ও অর্জুন সামনাসামনি হয়। তখন অর্জুন ডেকে নেয় সুরিয়াকে এবং জিজ্ঞাসা করে সেদিন কি হয়েছিল। অর্জুন তখন মন খারাপ করে বলে যে মেয়েটার সাথে আমি এত কমফোর্টেবল ফিল করি তার সম্পর্কে এখন আমার অনেক কথা বলতে হবে। আমার এটা ভেবেই খুবই খারাপ লাগছে। আরও একটা কারণ হলো এখানে সোমার মাও বসে আছে। সেদিন আমরা যে বাড়িটাতে বসেছিলাম সেখানে আমাদের দেখা হয়েছিল 10টা থেকে 10:15টার দিকে। আমরা দুজনে একসাথে বসে লাল পানি খাচ্ছিলাম। দুজনের মধ্যে কথাবার্তা হচ্ছিল অনেক সুন্দর। আমাদের দুজনের মধ্যে বন্ড ধীরে ধীরে ভালোর দিকে আগাচ্ছিল। আমরা দুজনে একে অপরের সাথে খুবই কমফোর্টেবল ফিল করছিলাম। এরপর সেখান থেকে প্রায় 1.5-2 ঘন্টার মতো থেকে 11:15টার দিকে সেখান থেকে আমরা বের হই। এরপর যখন আমরা কারের মধ্যে বসেছিলাম তখন আমি এটা বুঝতে পারছিলাম যে
এটাই সেই মোমেন্ট যেখানে একটা ছেলেকে আগাতে হয়। এজন্য আমি সোমাকে কিস করার জন্য এগিয়েছিলাম, কিন্তু কেন জানি আচমকাই সোমা না করে দেয়। তখন আমার ফিলিংসটা এতটা বেড়ে গিয়েছিল যে আমি ওকে জোর জবরদস্তি করার চেষ্টা করি, আর এর জন্যই সোমা আমার উপরে অ্যাটাক করে সেখান থেকে পালিয়ে যায়। এই কোর্টের মধ্যে সূর্যার বউ গৌরীও বসেছিল। সে যখন এই কথাগুলো শুনছিল তখন ওর কাছে অনেক বেশি খারাপ লাগছিল। এই জন্য সে তাড়াহুড়ো করে কোর্ট রুমের ভেতর থেকে বেরিয়ে যায়। এরপর রাত 1টার দিকে আমি বাড়িতে চলে যাই এবং আমার বউয়ের সাথে দেখা করি। সূর্যার বউ অবশ্য এটা কনফার্ম করেছিল, তবে এখানে বউয়ের জবানবন্দিটা কাউন্ট করা হবে না। এগুলো শোনার পরে মাধুরার কাছে প্রশ্ন করার মতো আর কিছুই ছিল না। আসলে মধু তো এখানে বলতে চাইছিল যে সোমার নখের ভেতর থেকে যে রক্তটা পাওয়া গিয়েছিল সেটা সূর্যার, কারণ ওর কাছে প্রমাণও ছিল এবং ডিএনএর রিপোর্টটাও ছিল। তবে সেগুলোর এখন তার কোনো কিছুই কাজে লাগবে না, কারণ সূর্যা তো নিজেই বলে দিয়েছে যে ওর উপরে অ্যাটাক করেছিল সোমা। মাধুরা একদমই ভাবেনি যে সূর্যা নিজে থেকে এইসব কিছু বলে দিবে। এখন মাধুরা এবং অর্জুন কারো কাছে কোনো রকমই প্রমাণ ছিল না, এই জন্য কোর্টটা দ্বিতীয় একটা তারিখে দেওয়া হয়। এই ব্যাপারটা দেখে তো খুবই খুশি হয়ে গিয়েছিল সূর্যা। তখন সে অর্জুনকে বলে, আমরা দুজনে কিন্তু এখন একটাই টিমে, যেভাবেই হোক আমাকে কিন্তু তোমার বাঁচাতেই হবে, নাহলে কিন্তু তোমার মেয়ে বাঁচবে না। তবে অর্জুন যে কেন এই কাজটা করছে এটা তো শুধু সেই জানে। অন্যদিকে দেখা যায় সামাইরার শরীরটা ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছিল। প্রায় প্রত্যেক দিনই ওর নাক থেকে রক্ত বের হতো। ঠিক এ কারণেই অর্জুন এবং অবন্তিকা অনেক বেশি পেরেশান থাকতো। ওরা বুঝতে পারছিল না যে এখন কি করা উচিত, কারণ অল্প কিছু দিন বেঁচে আছে ওদের হাতে। কেসটার পরের শুনানিতে মধু একটা চাওয়ালাকে নিয়ে আসেন। আসলে ইনি সেদিন রাত্রেবেলার সেই চাওয়ালা। সে কাঠগড়ায় উঠেই বলতে থাকে, সেদিন রাত্রেবেলাতে আমি চা নিয়ে যাচ্ছিলাম, তখন ওই গাড়িটা দেখে আমি সেদিকে এগিয়ে যাই। তবে আচমকাই এই গাড়ির ভেতর থেকে সোমার বডিটাকে ফেলে দেওয়া হয়। ওর পুরো শরীর রক্ত দিয়ে একদম মাখামাখি করা ছিল। তারপর গাড়িটা নিয়ে সেখান থেকে চলে যায়। এখানে মধুকে জিজ্ঞাসা করে, আপনি কি দেখেছিলেন যে গাড়িটা ড্রাইভ কে করছিল? তখন চাওয়ালাটা সূর্যের দিকে আঙ্গুল তুলে এবং বলে, ইনি ছিলেন। এরপর সেখানে সামনে চলে আসে অর্জুন এবং চাওয়ালাটাকে অনেকগুলো গাড়ির ছবি দেখায়, আর ওকে একদম পুরো কনফিউজড করে ফেলে। এতগুলো গাড়ি দেখে আর চাওয়ালা বলতে পারে না যে সেদিন সে কোন গাড়িটা দেখেছিল। একদম খুব সহজেই অর্জুন তার পুরো বয়ানটাকেই মিথ্যে প্রমাণিত করে দিল। এরপর জানা যায় ওকে নাকি সূর্যের ছবি দেখিয়ে বলা হয়েছিল যে এটাই গাড়ির ড্রাইভার ছিল, এই জন্যই সে এমনটা বলেছে। এখান থেকে বোঝা যায় মধু এই কেসটাকে ভুল রাস্তার দিকে নিয়ে আগাচ্ছিল। তারপর সেখান থেকে বাড়িতে এসে একটা রুমের মধ্যে বসে থাকে অর্জুন। তখন ওর কাছে চলে আসে অবন্তিকা। ওর হাতে ছিল একটা হার্ড ড্রাইভ, এটা দিয়ে প্রমাণ কালেক্ট করা পসিবল। এই কেসটার পরের শুনানির জন্য অর্জুন যাচ্ছিল, তখন ওর কাছে চলে আসে সোমার মা। উনি তখন বলতে থাকেন, সোমা একটা পরীক্ষা দিয়েছিল যেখানে সে গোটা দেশের মধ্যে 3য় স্থান অধিকার করেছিল। সফলতার জন্য তার চাহিদা ছিল অনেক বেশি। আমার মেয়ের এই সর্বনাশটা কে করলো? আমি কি তাহলে ইনসাফ পাবো না? কিন্তু ওনার কোনো কথাই যেন অর্জুনের কানে ঢুকছিল না। তারপর সেখান থেকে সে চলে যায়। কোর্ট রুমের ভেতরেতে গিয়ে শুনানি শুরু হওয়ার সাথে সাথেই সোমার বয়ফ্রেন্ডকে ডেকে নেয় অর্জুন। এখানে ওদের দুজনের কিছু পার্সোনাল চ্যাটিংও দেখানো হয়। সেখানে যে ওরা দুজনে ঝগড়া করছিল এটা দেখেই বোঝা যায়। এগুলো দেখার পরে তো সোমার বয়ফ্রেন্ড সোমার নামে অনেক আজে বাজে মন্তব্য করতে শুরু করে। তারপরই অর্জুনকে জিজ্ঞাসা করে, তোমার ফোনে কি স্ন্যাপচ্যাট আছে? সে জানায় হ্যাঁ। ওটা চেক করে দেখা যায় সোমা সবসময়ই ওর লাইভ লোকেশন দিতে থাকতো ওর বয়ফ্রেন্ডকে। তার মানে সোমা যখন মারা যায় তার আগেও হয়তোবা তাকে লাইভ লোকেশন দিয়েছিল, আর এটা নিয়েই ওর বয়ফ্রেন্ড হয়তোবা ওকে অ্যাটাক করেছিল। এই কথাটা শোনার পরে ওর বয়ফ্রেন্ড অনেক রাগান্বিত হয়ে যায় এবং সোমাকে নিয়ে আরও অনেক আজে বাজে কথাবার্তা বলতে শুরু করে। তখন ব্যাপারটা আবার কোনোভাবেই মেনে নিতে পারে না অর্জুন এবং ওকে থামিয়ে দেয়। সেখান থেকে বাড়িতে আসার পরই খুবই চিন্তিত ছিল অর্জুন। কান্না করতে করতে নিজের বউকে বলে, আজকে আমার জন্য এক মা তার মেয়ের সম্পর্কে অনেক বাজে কথা শুনেছে। এই কাজটা করার আগে আমার মরণ কেন হলো না? এটা বলে আরও অনেক বেশি কান্না করতে থাকে অর্জুন। তখন ওর বউ অবশ্য ওকে সান্ত্বনা দেয় আর বলে, এটা তো তুমি আমাদের মেয়ের জন্য করছো, তুমি তো ইচ্ছা করে এটা করছো না। যদি তুমি এটা না করো তাহলে তোমার মেয়েকে তো বাঁচানো সম্ভব নয়। এর পরের শুনানিতে মধু আবার আরেকটা প্রমাণ সামনে আনে, সূর্যার গাড়ির চাবি। আসলে যখন ডক্টর সোমার আঘাতগুলো চেক করছিল তখন বুঝতে পারে যে এগুলো গাড়ির চাবি দিয়েই করা হয়েছে। সূর্যার গাড়ির চাবিতে রক্ত লেগেছিল, তবে ওর গাড়ির ভেতরে তো আগেই কেমিক্যাল দিয়ে সব ধুয়ে মুছে সাফ করে ফেলা হয়েছে যেন কোনো প্রমাণ আর না থাকে। তারপর মধু সাথে আরও বলে,
যেহেতু গাড়ির চাবিতে রক্ত লেগেছিল, তার মানে গাড়ির কিহোলের মধ্যে ওই রক্তটা অবশ্যই থাকবে। এরপরে মধু ডেকে নেয় ডক্টরকে। তিনি এসেই জানায় গাড়ির কিহোলের মধ্যে যে রক্তটা পাওয়া গিয়েছিল সেটাও আসলে সোমারই ছিল। এই কথাটা বলার পরে আবারও পুরোপুরি শক চলে যায় সূর্যার ওপর। সাথে সাথে ওরা পেট্রোল পাম্পের একটা রেকর্ডিংও পেশ করে, যেখানে সোমার বয়ফ্রেন্ড একটা পেট্রোল পাম্পের কাছেই ছিল। সেই সময়টায় ও ছিল অন্য শহরে, যে সময়টায় সোমার উপরে অ্যাটাক করা হয়েছিল। তার মানে এটাই দাঁড়াচ্ছে যে ওর উপরে যখন অ্যাটাক করা হয়েছিল তখন ওই এলাকার আশেপাশেও ছিল না সোমার বয়ফ্রেন্ড। এটা শুনে অবশ্য অর্জুন বলে ওঠে, আমার মনে হচ্ছে সোমার বয়ফ্রেন্ড টাকা দিয়ে কাউকে দিয়ে খুনটা করিয়েছে। আজকের মতো কেসটা এখানেই অমীমাংসিতভাবেই মুলতবি ঘোষণা করা হয় এবং ওদেরকে একটা পরের ডেট দেওয়া হয়। এর পরপরই অর্জুন চলে আসে সূর্যার সাথে দেখা করতে। সেখানে এসে ওকে জিজ্ঞাসা করে, এগুলো কি ঘটছে? তুমি আমাকে সব কিছু সত্য সত্য বলনি। সূর্যা তখন বলে, আমি সব সত্য সত্যই বলেছিলাম, তবে হয়তোবা রাগের মাথায় আমি তাকে আঘাত করেছিলাম, আর সেটার রক্তই চাবি এবং কিহোলের মধ্যে রয়েছে। এই ব্যাপারটাতে অনেক রাগান্বিত হয়ে যায় অর্জুন এবং কষে একটা থাপ্পড় লাগিয়ে দেয় ওকে। তারপর আরও মারধর করতে শুরু করে। এগুলো দেখে আবার সূর্যা তার পিএসকে ডাকে দেয় এবং উকিলটা চেঞ্জ করতে বলে। কিন্তু অর্জুন খুব ভালো করেই জানতো যে যদি উকিল চেঞ্জ করা হয় তাহলে তার মেয়েকে বোন ম্যারো থেকে ইয়েটা দেবে না সে। এই জন্য সে বলে, আমি সব কিছু সামলে নেব। অন্যদিকে দেখা যায় অর্জুনের মেয়ের অবস্থা দিন দিন খারাপের দিকেই আগাচ্ছিল। এবার যখন ওর নাক দিয়ে আবারও রক্ত পড়ে তখন ওকে নিয়ে আসা হয় হাসপাতালে। সেই হাসপাতালেই আবার সোমাকেও অ্যাডমিট করা ছিল। কিছুক্ষণ পরেই এটা খবর আসে যে সোমার পৃথিবীতে নেই, সে মারা গেছে। এতক্ষণ তো সূর্যার ওপরে আরোপ ছিল যে সোমাকে মারার চেষ্টা করার কেস, কিন্তু এখন ওর ওপরে চলবে হত্যার কেস। ঠিক এ কারণেই মামলাটা আরও অনেক বেশি গম্ভীর এবং শক্তিশালী হয়ে যায়। এই ব্যাপার স্যাপারগুলো নিয়ে হর্ষবর্ধন তো অনেক বেশি রাগান্বিত হয়েছিল। সে অর্জুনকে অনেক রাগান্বিত কণ্ঠে বলে, ইলেকশনের আগেই কিন্তু সব কিছু ক্লিন হওয়া চাই। সে খুব ভালো করেই জানতো যে অর্জুন চাইলেই এটা করতে পারবে, আর সূর্যার ওপরেও সে অনেক বেশি রাগান্বিত ছিল। এর পরের দিনের শুনানিতে চাবির সেই প্রমাণটাকে ধ্বংস করার জন্য একটা সায়েন্টিস্টকে নিয়ে আসে অর্জুন। তখন তিনি জানায় ওই কিহোলের মধ্যে খুবই অল্প পরিমাণ ব্লাড ছিল, এটা দিয়ে কোনোভাবেই ডিএনএ টেস্ট করা পসিবল নয়। তার মানে এটা বোঝাই যাচ্ছে না যে ওই রক্তটা আসলে সোমার ছিল কি ছিল না। তখন এই প্রমাণটাও নাকারা হয়ে যায়। এতবার হারার পরে মধু এবং সোমার মা ধরেই নিয়েছিল যে তারা হয়তোবা জিততে পারবে না। তখন সোমার মা মধুর কাছে প্রশ্ন করে, আমি কি ইনসাফ পাবো না? এই প্রশ্নটার আবার কোনো জবাবই দিতে পারে না মধু। তারপরে অবশ্য মধু আবারও অনেক জোশের সাথে তার টিমকে নির্দেশ দেয়, এত বড় একটা শহর, কেউ না কেউ তো জানবে যে সেদিন আসলে কি ঘটেছিল, কেউ তো এই ব্যাপারটা দেখে থাকবে। তার পরপরই ওরা খোঁজাখুঁজি করতে শুরু করে। অনেক খোঁজবাজ করার পরে একটা লোককে সামনে আনা হয়। লোকটার নাম ছিল ভিলা। পরের শুনানিতে এই ভিলাকে কোর্টরুমে উপস্থিত করা হয়। ভিলা তখন বলছিল, আমি ওই সময়টাতে আমার বাবার সঙ্গে কথা বলছিলাম। তখন আমি জানালা দিয়ে নিচে তাকাই, তারপর খেয়াল করে দেখতে পাই একটা কালো রঙের গাড়ি, আর তার পাশেই একটা লোক অনেক ঘাবড়ানো অবস্থায়। আমি একটু ভিতরে যাই, তারপর আবারও যখন জানালা দিয়ে দেখি তখন দেখতে পাই সেই লোকটা একটা ফোন দিয়ে কারোর সাথে কথা বলছে। কথা বলার পরেই তাকে আবার খুশি দেখা যাচ্ছিল। ওই লোকটা আর অন্য কেউ নয়, সূর্যা। এই কথাগুলো শোনার পরে অর্জুন তো একদম পুরো হয়রান হয়ে গিয়েছিল। তখনই সে আবার একজন সহযোগীকে বাইরে পাঠায় এবং ভিলার সম্পর্কে খোঁজবাজ নিতে বলে। তারপর সেই লোকটাকে বিভিন্ন প্রশ্ন করে ওকে ফাঁসানোর চেষ্টা করছিল, কিন্তু এতে সক্ষম হয় না অর্জুন। অর্জুন যাকে বাইরে পাঠিয়েছিল সে সূর্যার কল ডিটেলসটা নিয়ে আসে। তখন এটা দেখে অর্জুন বলে, যে সময়ের কথা বলা হচ্ছে সেই সময়টা তো সূর্যা কারোর সাথে কথা বলছিলই না, কারণ ওর কাছে তো তখন ফোন ছিলই না। তখন আবার মধু বলেছে, হয়তোবা সূর্যার কাছে একের অধিক ফোন রয়েছে। আবার এমনটাও তো হতে পারে যে কারো থেকে ফোনটা চেয়ে নিয়ে সে ফোন করেছিল। আপনার কথাতে কোনোভাবেই এটা প্রমাণ হয় না যে ভিলা মিথ্যে কথা বলছে। ভিলা যে সময়টার কথা বলছিল সেটা হচ্ছে 1:10, আর আগের প্রমাণ অনুযায়ী তো 1টার সময় সূর্যা তার বাড়িতে চলে গিয়েছিল। এরপর আজকের মতো কোর্টটা এখানেই মুলতবি ঘোষণা করা হয়। সেখান থেকে অর্জুন সরাসরি চলে আসে সূর্যার কাছে এবং এসে ওকে জিজ্ঞাসা করে, তুমি যদি আমার থেকে কিছু লুকিয়ে থাকো তাহলে এখনই সেটা বলার সময়। তখন সূর্যা বলতে থাকে সেদিন রাত্রেবেলাতে গাড়ির মধ্যে কি ঘটেছিল। সেদিন রাত্রেবেলাতে আমার মুড হয়ে গিয়েছিল, এর জন্য আমি সোমাকে কিস করতে গিয়েছিলাম, কিন্তু সোমা একদমই চাইছিল না যে এমনটা হোক। এর জন্য সে আমার ওপরে অ্যাটাক করে দিয়েছিল। এই ব্যাপারটাতে আমি খুবই রাগান্বিত হয়ে গিয়েছিলাম, আর আমার হাতেই ছিল চাবি। তখন সেই চাবিটা আমি ওর গলার ভেতরে ঢুকিয়ে দিয়েছিলাম।
তারপর ওকে গাড়ির মধ্যে থেকে ফেলে দিয়ে সেখান থেকে আমি ওই ভিলাটার পাশে গিয়ে দাঁড়াই এবং একজনের থেকে ফোন চেয়ে নিয়ে আমি কল করেছিলাম। এর মানে এটাই দাঁড়াচ্ছে যে সুধাকর যেটা বলছিল সেটা একদম সত্য কথাই বলছিল। এর পরপরই এগুলো শুনে অর্জুন চলে আসে সেই জায়গাটাতে যেখানে সুধাকরের ঘরটা ছিল। ওখানে যাওয়ার পরে সব লোকেশন চেক করতে থাকে অর্জুন। প্রত্যেকটা জিনিসকেই সে খুব কাছ থেকেই অবজার্ভ করছিল। এর পরপরই অর্জুন সূর্যার বউয়ের সাথে দেখা করতে যায়। সেখানে গিয়েই ওনাকে জিজ্ঞেস করার পরে সে জানায়, আমি সেদিন পুলিশকে কল করেছিলাম, কিন্তু পরে আমি আবার বারণ করে দিয়েছিলাম। এই কথাগুলো শোনার পরে নিজের ইনভেস্টিগেশন আগের দিকে বাড়াতে থাকে অর্জুন। হঠাৎ করেই দেখা যায় অর্জুনের দেখা হয়ে যায় মধুর সাথে। সে মধুর সাথে কিছু কথা বলতে চাইছিল, এর জন্য একটা রেস্টুরেন্টে বসে এবং কথা বলে কফি খেতে থাকে। ওরা খানিকক্ষণ কথা বলার পরে কি যেন একটা কাজে সেখান থেকে অর্জুন চলে যায় ওয়াশরুমে, কিন্তু ভুলে ওর ফোনটা সেখানেই রেখে যায়। ঠিক তখনই সূর্যার বইয়ের একটা মেসেজ আসে অর্জুনের ফোনে। এটা আবার দেখে ফেলে মধু। এর পরের শুনানিতে সূর্যার বউকে কাঠগড়ায় ডাকা হয়। ওকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে মধু। সেদিন আসলে কি ঘটেছিল, যেটা সত্য সেটাই বলুন, নাহলে কিন্তু আপনি ঝামেলা পড়বেন। তখন সূর্যার বউ জানায়, সেদিন আমি পুলিশের কাছে কল করেছিলাম, এটা সত্য। আর সূর্যা সেদিন রাত 4টার সময় বাড়িতে ফিরেছিল। তবে প্রথমবারে যখন সূর্যার বউ তার জবানবন্দিটা দিয়েছিল তখন সে জানিয়েছিল রাত 1টার দিকে সূর্যা বাড়িতে ফিরে। তখন সূর্যার বউ বলে, আমি আসলে ওই সময়টায় অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ আমার শ্বশুরের পরিবার তো অনেক ক্ষমতাবান। যখন সোমা মারা যায় তখন আমার কাছে খুব খারাপ লেগেছিল। এই জন্য আমার এটা মনে হচ্ছিল যে কাতিলের অবশ্যই সাজা পাওয়া উচিত। আর ঠিক এই কারণেই আমি এখন সত্য কথা বলে দিচ্ছি। এইসব কিছুর পরে অর্জুন তার একটা সাক্ষী পেশ করে। আসলে ইনি একজন পুলিশ অফিসার। তারপর ওনাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে দেয় অর্জুন। আসলে এই পুলিশওয়ালাকে 100 নম্বরে ডায়াল করলে পাওয়া যায়। এর মানে এটাই দাঁড়াচ্ছে যে ইমার্জেন্সিতে কল করলে যে পুলিশরা ফোনগুলো ধরে ইনি হচ্ছে সেই পুলিশ। আর ইমার্জেন্সিতে কল করলে প্রত্যেকটা কলই রেকর্ড করা হয়। সেখান থেকে একটা রেকর্ডিং কোর্টে চালানো হয়, যেখানে সূর্যার বউ পুলিশের কাছে কল দিয়ে ভয়ে ভয়ে চিল্লাচিল্লি করে কথা বলছিল। এরপর সে আবারও 2য় নম্বর রেকর্ডিংটা চালু করে। সেখানে দেখা যায় সূর্যার বউ পুলিশদেরকে আবার আসতে বারণ করে। আর তখনই ব্যাকগ্রাউন্ডে সূর্যার কণ্ঠ শোনা যায়। এরপর অবশ্য সূর্যার বউ গৌরীকে কাঠগড়ায় ডেকে নেয় অর্জুন। এখনও গৌরী অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল আর বলতে থাকে, সূর্যা যে রাত 4টার সময় এসেছিল এটা আমি মিথ্যে কথা বলছিলাম। আসলে আমি আমার স্বামীকে সাজা দিতে চাইছিলাম, যেহেতু এখানে আমি সুযোগ পেয়েও গিয়েছিলাম, এর জন্য আমি একটু মিথ্যে কথা বলি। কোর্ট রুমের মধ্যে এতক্ষণ পর্যন্ত গৌরী যে বক্তব্যগুলো দিয়েছিল সবগুলোই ছিল মিথ্যে। আর গৌরী যখন কল করেছিল তখন সূর্যা বাড়িতেই ছিল। এটা পুরোটাই ছিল একটা সাজানো নাটকের মতো। সাথে সুধাকর যে বয়ানটা দিয়েছিল সেটাও ছিল মিথ্যে। এর মাধ্যমেই শুনানিটা সমাপ্ত হয়। সূর্যাকে বেকসুর খালাস করে দেওয়া হয়। কেসটা জিতে যায় অর্জুন। তখন অর্জুনের কাছে চলে আসে মধু আর কান্না করতে করতে বলে, আমি সবসময় আপনাকে আমার আইডল মনে করেছি। যদিও আজকে আপনি কেসটা জিতে গেছেন, কিন্তু আমার কাছে আপনি হেরে গেছেন। এখানে মধু এটাও বুঝে যায় যে সেদিন রেস্টুরেন্টের মধ্যে অর্জুনের ফোনে যে মেসেজটা সে দেখেছিল সেটাও ওকে মিসলিড করার জন্যই পাঠানো হয়েছিল। এর পরপরই দেখা যায় সূর্যা তার বোন ম্যারোটা অর্জুনের মেয়েকে দেয়। এটা ট্রান্সপ্লান্ট করার পরে আস্তে আস্তে ভালো হতে থাকে অর্জুনের মেয়ে। আর এই খুশিতেই একটা পার্টি অ্যারেঞ্জ করা হয়। এখানে এসে সূর্যা যে একটা ইক্কা খেলেছিল সেটা জানায়, আর সেই ইক্কাটা ছিল ওর বউ গৌরী। তবে এখানেই অর্জুনও একটা চাল চালে। সে বলতে থাকে, আমি খুব ভালো করেই জানতাম যে খুনটা কীভাবে করা হয়েছিল। সেদিন রাত্রে যখন তুমি সোমাকে ঘায়েল করে সেখানে ফেলে গিয়েছিলে, এরপর তুমি তোমার অ্যাসিস্ট্যান্ট চতুরকে কল করেছিলে। ওর সাথে কথা বলার পরে তারপর তোমার বউকে ফোন করে এমন কিছু বলেছিলে যেন ইমার্জেন্সি পুলিশের নাম্বারে ফোন দিয়ে এরকম কিছু বলে যেটাতে মনে হয় যে তুমি বাড়িতেই আছো। আর ওই ফোনটা তুমি একটা ভিখারির থেকে টাকা দিয়ে নিয়েছিলে। এভাবে তুমি পুরো চালটা চেলেছিলে। তোমার বউ যখন ইমার্জেন্সি নাম্বারে কল করেছিল তখন তোমার বাড়িতে উপস্থিত ছিল তোমার অ্যাসিস্ট্যান্ট চতুর। সে তোমার বউকে গৌরী বলে ডাকতো। সেটা শুনে আমি বুঝে গিয়েছিলাম যে চতুর ছিল তোমার বাড়িতে আর তুমি ছিলে বাহিরে। এরপর অবশ্য চতুর সেই ভিখারিটাকে মারার চেষ্টাও করেছিল, কিন্তু কোনোভাবেই সেই ভিখারিটা বেঁচে গিয়েছিল। সেই ভিখারিটা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে গিয়ে সকল বয়ান দেয়। এতক্ষণে সেটা হয়তো বা কোর্টে পৌঁছে গেছে। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় সেখানে পুলিশ চলে আসে সূর্যাকে ধরার জন্য। আর এর মাধ্যমেই শেষ হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।